দুদিন আগে একটি সংবাদপত্রের ৩ কলামের শিরোনাম ছিল ধানের বাম্পার ফলন সত্ত্বেও কৃষকরা ক্ষতিগ্রস্ত। পেঁয়াজের বাম্পার ফলন নিয়েও এমন খবর প্রকাশিত হয়েছিল। আবার সামনে আমের বাম্পার ফলনের আশাবাদ নিয়েও খবর হয়। বাংলাদেশে অনেক ক্ষেত্রেই এই বাম্পার দেখে কখনো খুশি হই, আবার কখনো বা বেজার। দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের কবল থেকে রক্তভেজা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে মুক্তির পর রাজনৈতিক দল গঠনের হিড়িক দেখা যাচ্ছে। ৮.৫ মাসের মধ্যে ২৬টি নতুন রাজনৈতিক দল ভূমিষ্ঠ হয়েছে। এই নিয়ে সংবাদ মাধ্যমে যেমন মুখরোচক খবর দেখা যাচ্ছে, তেমনি ভার্চুয়াল জগতে চলছে নানা হাস্যরস ও ট্রল। সদ্যজাত রাজনৈতিক দলগুলোর কোনোটির নামও বেশ বাহারি। বাংলাদেশের সংবাদপত্র ও অনলাইন পোর্টালের বাম্পার ফলনে যেমন জনপ্রিয় সংবাদপত্রের নামের আগে পিছে শব্দ যুক্ত করা হচ্ছে, তেমনি নতুন রাজনৈতিক দলের নামকরণেও একই প্রবণতা লক্ষণীয়। খাবার যতই বিস্বাদী হোক না কেন, রেস্টুরেন্টের নাম যেমন সুরুচি রেস্টুরেন্ট নামকরণ করা হয়, তেমনি জনপ্রিয় শব্দ যুক্ত করলে ওই রাজনৈতিক দলের জনভিত্তি নিয়ে প্রশ্ন তোলার ধৃষ্টতা দেখানোর সাধ্যকার। নিউক্লিয়াস পার্টি, জনপ্রিয় পার্টি, জাগ্রত পার্টি, আমজনতার দল, সার্বভৌমত্ব আন্দোলন, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, আমজনতা পার্টির মতো অভিনব সব নাম মানুষকে যতটা না আগ্রহী ও আকৃষ্ট করেছে, তার চেয়ে ঢের বিনোদিত করেছে। গত ৮ মাসে এমন অন্তত ২৬টি নাম যুক্ত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। তবে বাংলাদেশের ইতিহাস বলে, গণঅভ্যুত্থান বা স্বৈরশাসন মুক্তির পর রাজনৈতিক দলের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ে। দীর্ঘ সময় দমবন্ধ পরিবেশ থেকে মুক্তির পর অনেকেই রাজনৈতিক অভিলাষ থেকে দল গঠন করেন। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে জনপ্রতিনিধি হওয়ার খায়েশ বা বার্গেনিং পাওয়ার হওয়ার টার্গেটেও নতুন দল গজিয়ে ওঠে। গণতান্ত্রিক সমাজে যে কারো এমনটা করার অধিকার আছে বটে। এরশাদের স্বৈরশাসনের পতনের পর ১৯৯১ সালে যে নির্বাচন হয়েছিল, তাতে আগের নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও অধিক সংখ্যক রাজনৈতিক দল অংশ নিয়েছিল। ৯ বছর মুক্তভাবে রাজনীতি চর্চা করতে না পারা অনেকে ৯১ সালে নতুন নতুন রাজনৈতিক দল নিয়ে মাঠে নেমেছিলেন। এবার তেমন লক্ষণই দৃশ্যমান। নবগঠিত দলগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত দলটি গঠন করেছেন গণঅভ্যুত্থানের ছাত্রনেতারা। রাজনৈতিক অঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টি করে জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে যাত্রা করা শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এরই মধ্যে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে তা মোকাবেলায় রীতিমতো হিমশিম খাচ্ছে। আর সর্বশেষ ২৫ এপ্রিল ঢাকার একটি ৫ তারকা হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে জনতার পার্টি বাংলাদেশ নামের ২৬তম দলটি আত্মপ্রকাশ করেছে। এই দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব হয়েছেন সাংবাদিক নেতা ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। দল গঠনের এই প্রবণতা নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময় এমন নতুন নতুন দল গঠন করতে দেখা গেছে। নবগঠিত রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা পর্যালোচনার আগে বাংলাদেশের কোনো জাতীয় সংসদ নির্বাচনে কতটি দল অংশ নিয়েছিল এবং ভোটের বাজারে তাদের হাল কেমন হয়েছিল, তার তথ্য পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেওয়া যাক। স্বাধীনতা পূর্ব ১৯৭০ সালে জাতীয় পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিল ১৬টি রাজনৈতিক দল। এর মধ্যে ১ থেকে ৭৪% পর্যন্ত ভোট পেয়েছিল ৮টি দল। আসন পেয়েছিল মাত্র ২টি দল। সর্বনিম্ন ১% ভোট পায় পাকিস্তান মুসলিম লীগ, আর সর্বোচ্চ ৭৪.৯% ভোট পেয়েছিল আওয়ামী লীগ। আবার ১৯৭০ সালের এপ্রিলে অনুষ্ঠিত প্রাদেশিক পরিষদের নির্বাচনে ১%-এরও ওপরে ভোট পেয়েছিল মাত্র ৪টি দল। এক আওয়ামী লীগই ৮৯% ভোট পায়। জাতীয় সংসদের প্রথম নির্বাচন হয় ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি। এই নির্বাচনে ২৯ দল অংশ নেয়। মাত্র ৬টি দল ১%-এর ওপরে ভোট পায়। বিএনপি ৪১.১৬% ভোট পেয়ে ২০৭ আসন নিয়ে সরকার গঠন করে। আওয়ামী লীগের দুই অংশের মধ্যে আব্দুল মালেক উকিল গ্রুপ নৌকা নিয়ে ২৪.৫৫% এবং মিজার গ্রুপ মই নিয়ে ২.৭২% ভোট পেয়ে মোট ৪১টি আসন লাভ করে। এর বাইরে মুসলিম লীগ ও ডেমোক্রেটিক লীগের জোট জাসদ এবং ন্যাপ মুজাফফর ১%-এর অধিক ভোট পেয়েছিল। অন্য ২৩টি দলের ভোটের অঙ্ক দশমিকের ঘরও অতিক্রম করতে পারেনি। ক্ষমতা দখলের পর স্বৈরশাসক এরশাদ ১৯৮৬ সালে যে নির্বাচনের তামাশা করেছিলেন, তাতে ২৮টি রাজনৈতিক দল অংশগ্রহণ করতে দেখা যায়। পাতানো এই নির্বাচনেও মাত্র ৭টি দল ১%-এর বেশি ভোট পেয়েছিল। এরশাদের জাতীয় পার্টি ৪২.৩৪, আওয়ামী লীগ ২৬.১৫, জামায়াত ৪.৬০% ভোট পেয়েছে বলে জানানো হয়েছিল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এরশাদকে বৈধতা দেওয়ার সেই নির্বাচন বর্জন করা হয়।
ওই নির্বাচনে 1% অধিক ভোট পাওয়া অন্য 4টি দল হচ্ছে ন্যাপ মুজাফফর, ন্যাশনাল আওয়ামী পার্টি, জাসদ ও মুসলিম লীগ। এরশাদ ক্ষমতা ধরে রাখার শেষ চেষ্টা হিসেবে 1988 সালে আরেকটি একতরফা নির্বাচনের মহড়া করেন। বিএনপি, আওয়ামী লীগ, জামাত সহ প্রধান সব রাজনৈতিক দলের বর্জনের মধ্যে করা ওই নির্বাচনে 9টি দল অংশ নেয়। 68% ভোট এরশাদের লাঙলে দেখিয়ে আসম আব্দুর রবের নেতৃত্বে সম্মিলিত বিরোধী দলের নামে 72.63% ভোট ও 19টি আসন বরাদ্দ করা হয়। অন্য একটি দল জাসদকে দেওয়া হয় 1.20% ভোট। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও বিতর্কহীন নির্বাচন ছিল 1991 সালের 27 ফেব্রুয়ারি। গণঅভ্যুত্থানে স্বৈরশাসক এরশাদের পতনের পর অনুষ্ঠিত ওই নির্বাচনে 75টি রাজনৈতিক দল অংশ নেয়। এর মধ্যে 7টি দলের ভোটের অঙ্ক 1% অতিক্রম করেছিল। ওই নির্বাচনে বিএনপি 30.81% এবং আওয়ামী লীগ 30.08% ভোট পায়। এই নির্বাচনে ভোটের পরিসংখ্যানে 1% ঘর অতিক্রম করা অন্য দলগুলো হচ্ছে জামায়াত, জাতীয় পার্টি, বাকশাল, জাকের পার্টি এবং কমিউনিস্ট পার্টি। 1996 সালে 2টি সংসদ নির্বাচন হয়। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারের অধীনে 15 ফেব্রুয়ারি নির্বাচন আওয়ামী লীগ ও জামাত সহ বিরোধী দলগুলো বর্জন করে। তবুও এই নির্বাচনে 42টি দলের অংশগ্রহণ দেখা যায়। ইতিহাসের স্বল্পস্থায়ী সংসদের এই নির্বাচনের ভোটার হিসেবে নির্বাচন কমিশন সঠিকভাবে প্রকাশ করতে পারেনি। সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1996 সালের 12 জুনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সংখ্যক 81টি দল অংশগ্রহণ করে। তবে মাত্র 5টি দল ভোটের অঙ্কে দশমিকের ঘর অতিক্রম করতে পেরেছিল। 37.44% ভোট পেয়ে আওয়ামী লীগ 21 বছর পর ক্ষমতায় ফেরে, আর 33.60% ভোট নিয়ে বিরোধী দলের আসনে বসতে হয় বিএনপিকে। এছাড়া জাতীয় পার্টি 16.40% এবং জামাত 8.61% ভোট পায়। এর বাইরে শুধু ইসলামী ঐক্যজোট 1.09% ভোট পেয়েছিল ওই নির্বাচনে। 2001 সালের নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সংখ্যা ফের কমে আসে। 1 অক্টোবর 2001-এ অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেয় 55টি রাজনৈতিক দল। আগের নির্বাচনের পুনরাবৃত্তি ঘটিয়ে সেবারও ভোটের অঙ্ক 5টি দলের মধ্যে সীমাবদ্ধ থাকে। এই নির্বাচনে বিএনপি ইসলামপন্থী কয়েকটি দলসহ 40.86% ভোট পেয়ে 193 আসন নিয়ে সরকার গঠন করে। আওয়ামী লীগ পায় 40.21%। বিএনপির জোট সঙ্গে জামায়াত 4.29% ভোট পেয়ে 17টি আসন জয় করে। জাতীয় পার্টির ভোট ও আসন সংখ্যা ছিল যথাক্রমে 7.26 এবং 14টি। 2008 সালের নির্বাচনে 38টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করে। ভোটের বাজার মাত্র 5টি দলের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই নির্বাচনে একদিকে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট, অন্যদিকে বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট প্রতিদ্বন্দ্বিতা করে। আওয়ামী লীগ দলগতভাবে 48.39%, মহাজোট 55.85% ভোট পায়। অন্যদিকে বিএনপি দলগতভাবে 32.95% সহ জোটগতভাবে 38.23% ভোট পেয়েছিল। এর পরের চিত্র সবার জানা। 2014, 2018 ও 2024 সালের নির্বাচন ছিল একতরফা ও তামাশার, ফলে তাতে ভোটের প্রকৃত চিত্র প্রতিফলিত হয়নি। নতুন নতুন রাজনৈতিক দলের জন্মের নেপথ্যে অতীতে ডিজিএফআইয়ের ভূমিকা নিয়ে প্রকাশ্যে অপ্রকাশ্যে আলোচনা হতো। বর্তমানে যেসব দলের আবির্ভাব ঘটছে তাতে পেছনে কচুক্ষেতের আদৌ কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা স্পষ্ট নয়। সাধারণত শাসক গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ডিজিএফআই এই ধরনের অপকর্মে জড়িত হতো। এখন প্রেক্ষাপট তেমনটা নয়। আপাত দৃষ্টিতে গণতান্ত্রিক চর্চা হিসেবে রাজনৈতিক দল গঠনকে যুক্ত করা হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রেই তা স্বার্থ ও ক্ষমতা চর্চার ভিন্নমাত্রিক রূপ হিসেবে দেখা হয়। ভোটের সময় জোট রাজনীতিও এই প্রবণতা বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব রাখে বলেও মনে করেন অনেকে। নতুন কয়েকটি রাজনৈতিক দল নিয়ে আলোচনা হচ্ছে বেশি। গত 17 এপ্রিল আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আম জনতা পার্টি, যার প্রধান ডেস্টিনির মোহাম্মদ রফিকুল আমিন। অর্থ পাচার ও ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের মামলায় 12 বছর কারাভোগের পর গত 15 জানুয়ারি জেল থেকে বের হওয়ার 3 মাসের মাথায় নতুন এই দল নিয়ে হাজির হয়েছেন তিনি। ডেস্টিনির মাধ্যমে বহু মানুষকে পথে বসানোর নেতিবাচক ভাবমর্যাদা নিয়ে রফিকুল আমিনের হঠাৎ রাজনীতিতে নাম লেখানোর কারণ নিয়ে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি যা লিখেছেন তা হাস্যকর। তিনি জানান, রাজনৈতিক পরিচয় না থাকার কারণে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর অন্য অনেকের সঙ্গে তিনি মুক্তি পাননি।
রাজনৈতিক দলের নেতা হলে তিনি 5 আগস্টের পরপরই মুক্তি পেতেন। সর্বশেষ জনতা পার্টি বাংলাদেশ নামে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। 5 তারকা হোটেলে আয়োজিত জেপিপির জন্মানুষ্ঠানে মহাসচিব শওকত মাহমুদ বলেন, বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয় প্রতিটি গণঅভ্যুত্থান, বিপ্লব ও আন্দোলনের পর সেসব সংগ্রামী চেতনায় নতুন নতুন রাজনৈতিক দলের অভ্যুদয় ঘটে। যেহেতু রাষ্ট্র সাজবে 71 ও 24-এর গণজাগরণের চেতনায়, সেই আঙ্গিকে নতুন দলের আবির্ভাব অনিবার্য। নায়ক ইলিয়াস কাঞ্চন ও সাংবাদিক শওকত মাহমুদের ভাষায়, নতুন দলের অভ্যুদয় অনিবার্য হলেও সাধারণের কাছে তাদের দলের অনিবার্যতা প্রমাণ সাপেক্ষ। দলটি কতটা আবেদন সৃষ্টি করবে বা ভোটের বাজারে আদৌ কোনো অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে পারবে কিনা সে ব্যাপারে সংশয় রয়েছে। মেধাবী শওকত মাহমুদ বিগত শাসনে অর্ধ শতাধিক মামলায় আসামি হয়ে 10.5 মাস জেল খেটেছেন। আবার নিজের মতো করে চলতে গিয়ে বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদ ভাইস চেয়ারম্যান পদ থেকে বহিষ্কৃত হয়েছেন। সাংবাদিকদের রাজনীতি ভাগ্য মোটেই সুখকর নয়। নতুন বাংলাদেশ কাঞ্চন, শওকত, রফিকুল আমিন সহ নবাগত রাজনীতিকদের আদৌ কদর করে কিনা সেটি দেখতে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।